আজকের আলোচনায় আমরা আহমেদাবাদের সাম্প্রতিক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনাটার গভীরে যাব। এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171। আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলোর ভিত্তিতে আমরা বোঝার চেষ্টা করব ঠিক কী ঘটেছিল, দুর্ঘটনার পরের পরিস্থিতিটাই বা কেমন, আর তদন্ত এখন কোন পর্যায়ে আছে। মূল লক্ষ্য হল এই মর্মান্তিক ঘটনাটার বিভিন্ন দিক তুলে ধরা। হ্যাঁ, ঘটনাটা সত্যি খুব দুঃখজনক। 12ই জুন 2025-এর ঘটনা। এয়ার ইন্ডিয়ার একটা বোয়িং 7878 ড্রিম লাইনার, রেজিস্ট্রেশন নাম্বার ছিল VTANB, আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল এয়ারপোর্ট থেকে লন্ডনের গ্যাটউইকের দিকে যাচ্ছিল। কিন্তু টেক অফের পরেই, তাই তো? খুব বেশিক্ষণ ওড়ানি বোধহয়। একদম, টেক অফের মাত্র 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে, মানে ধরুন 600-800 ফুটের মতো উচ্চতায় উঠেছিল। তারপরেই বিমানটা আর ওপরে উঠতে পারেনি, সোজা গিয়ে পড়ে একটা আবাসিক এলাকায়, বিজে মেডিকেল কলেজের হস্টেলের ওপর। ভাবা যায়। আর এই 787 ড্রিম লাইনার, এটা তো বেশ আধুনিক প্লেন, তাই না? এর সেফটি রেকর্ড তো ভালো ছিল শুনতাম। ঠিক এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। প্রায় 16 বছর ধরে এই মডেলটা চলছে, আর এতদিন এর কোনো মারাত্মক দুর্ঘটনা, যাতে প্রাণহানি হয়েছে, এমন ঘটেনি। এটাই প্রথম। এটা ঘটনাটাকে আরও বেশি গুরুত্বর করে তুলেছে। আচ্ছা। আর হতাহতের সংখ্যা, সেটা তো অনেক বেশি শোনা যাচ্ছে। হ্যাঁ, মানে 242 জন আরোহী ছিলেন বিমানে, তার মধ্যে 241 জনই মারা গেছেন। শুধু তাই না, মাটিতে হোস্টেল চত্বরে সেখানেও অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এই সংখ্যাটা আরও বাড়তে পারে। সত্যি বলতে এটা ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সিঙ্গল এয়ারক্রাফট ডিজাস্টার। ওহ, পরিস্থিতি নিশ্চয়ই খুব ভয়াবহ ছিল। উদ্ধার কাজ? হ্যাঁ, খুবই কঠিন পরিস্থিতি ছিল। আগুন লেগে যাওয়ায় শনাক্তকরণ খুব মুশকিল হয়ে পড়ে। ৩০০ জনেরও বেশি দমকল কর্মী ছিলেন, ৬০টা গাড়ি, তাছাড়া এনডিআরএফ, সিআরপিএফ, এমনকি সেনা ইউনিট, স্থানীয় পুলিশ, সবাই একটা বিশাল টিম কাজ করেছে। স্নিফার ডগ ব্যবহার করতে হয়েছে, ডিএনএ টেস্টিং চলছে পরিচয় নিশ্চিত করার জন্য। কিন্তু এতজনের মধ্যে একজন বেঁচে ফিরেছেন শুনলাম। এটা কিভাবে সম্ভব হলো? হ্যাঁ, এটাই একটা বিস্ময়কর ব্যাপার। একমাত্র জীবিত যাত্রী হলেন বিশ্বাস কুমার রমেশ, একজন ব্রিটিশ নাগরিক। উনি বিমানের 11A নম্বর সিটে বসেছিলেন, যেটা একটা এক্সিট রো। সামান্যই আঘাত পেয়েছেন উনি। বিশেষজ্ঞরা বলছেন এটা প্রায় অলৌকিক। মানে ওনার বসার জায়গাটা হয়তো কিছুটা ভূমিকা রেখেছে, আর অবশ্যই ভাগ্য। এই ধরনের দুর্ঘটনায় এমনটা দেখা যায় না বললেই চলে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কেন এমন হলো? একটা অত্যাধুনিক প্লেন টেক অফের পরে পাওয়ার লস করল কেন? তদন্তের ফোকাসটা কোথায়? দেখুন, তদন্তের একদম কেন্দ্রে আছে দুটো ব্ল্যাক বক্স, ফ্লাইট ডেটা রেকর্ডার বা এফডিআর আর ককপিট ভয়েস রেকর্ডার বা সিভিআর। দুটোই উদ্ধার করা গেছে দুর্ঘটনার পরপরই। এটা একটা ভালো দিক। এফডিআর থেকে বিমানের টেকনিক্যাল ডেটা পাওয়া যাবে, স্পিড, অল্টিটিউড, ইঞ্জিনের পারফরমেন্স, আর সিভিআর থেকে ককপিটের ভেতরের কথাবার্তা, অ্যালার্ম সব শোনা যাবে। এগুলো কারা বিশ্লেষণ করছে? আন্তর্জাতিক সাহায্য নেওয়া হচ্ছে কি? অবশ্যই। ভারতীয় কর্তৃপক্ষ তো আছেই, তাদের সাথে আমেরিকার NTSB ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড, আর যুক্তরাজ্যের AAIB এয়ার অ্যাক্সিডেন্টস ইনভেস্টিগেশন ব্রাঞ্চ। এরা ছাড়াও বিমানটা যেহেতু বোয়িংয়ের আর ইঞ্জিন GE অ্যারোস্পেসের, তাই তাদের বিশেষজ্ঞরাও পুরো প্রক্রিয়ায় সাহায্য করছে। কোনো প্রাথমিক ক্লু পাওয়া গেছে? পাইলটের শেষ বার্তার কথা কিছু শোনা যাচ্ছিল? হ্যাঁ, একটা অস্পষ্ট ডিস্ট্রেস কলের কথা শোনা যাচ্ছে, যেখানে বলা হয়েছে মেডে, নো পাওয়ার, নো থ্রাস্ট। মেডে তো আন্তর্জাতিক বিপদ সংকেত, আর নো পাওয়ার, নো থ্রাস্ট পরিষ্কার ইঙ্গিত যে ইঞ্জিনে কোনো মারাত্মক সমস্যা হয়েছিল, হয়তো দুটো ইঞ্জিনই ফেল করেছিল। আচ্ছা, তাহলে সম্ভাব্য কারণ কি হতে পারে ইঞ্জিন ফেলিওর ছাড়া? অনেকগুলো দিক খতিয়ে দেখা হচ্ছে। যেমন ধরুন, যান্ত্রিক ত্রুটি তো বটেই, ইঞ্জিনের পাওয়ার হঠাৎ কমে যাওয়া, জ্বালানি সরবরাহে সমস্যা ছিল কিনা, টেক অফের সময় ফ্ল্যাপ ঠিকমতো সেট করা ছিল কিনা, কারণ ফ্ল্যাপই তো লিফট তৈরি করে। আবার বার্ড হিটের মতো কোনো বাইরের কারণও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ইঞ্জিনের ভেতরের কোনো পার্টস, যেমন কম্প্রেসার, সেটাই সমস্যা হলো কিনা, সব দেখা হচ্ছে। রিপোর্ট কবে নাগাদ আশা করা যায়?
একটা প্রাথমিক রিপোর্ট হয়তো কয়েক সপ্তাহের মধ্যেই আসতে পারে, কিন্তু পুরো তদন্ত শেষ হতে মানে দুর্ঘটনার আসল কারণটা জানতে কয়েক মাস লেগে যাবে। এয়ারলাইন্স বা বোয়িংয়ের তরফ থেকে কি প্রতিক্রিয়া, বিশেষ করে TR-7 মতো একটা মডেল নিয়ে প্রশ্ন ওঠায়? এয়ার ইন্ডিয়া আর টাটা গ্রুপ খুব দ্রুত রেসপন্ড করেছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য ইমার্জেন্সি সেন্টার খুলেছে, হেল্পলাইন চালু করেছে, আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করা হয়েছে। আর এয়ার ইন্ডিয়া তাদের বাকি 787 ড্রিমলাইনারগুলো, বিশেষ করে যেগুলোতে GE/GNX ইঞ্জিন আছে, সেগুলোর ডিটেইলড ইন্সপেকশন শুরু করেছে। ফুয়েল সিস্টেম, ইঞ্জিন কন্ট্রোল, হাইড্রোলিক্স, টেক অফ ডেটা সব খতিয়ে দেখা হচ্ছে। বোয়িং আর জিই তারাও তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে, নিজেদের টিম পাঠিয়েছে। তবে একটা কথা শোনা যাচ্ছে, কিছু ব্রিটিশ পরিবার নাকি ইউকে সরকারের সাপোর্ট নিয়ে ঠিক খুশি নয়। আর হ্যাঁ, হোস্টেলে যেহেতু অনেক MBBS ছাত্র ও শিক্ষক মারা গেছেন, দেশের মেডিকেল কমিউনিটিতে একটা গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাহলে সংক্ষেপে বলতে গেলে এটা একটা বহভহ ঘটনা, প্রায় সব যাত্রী মারা গেছেন, আর কারণটা জানার জন্য একটা বড়সড় আন্তর্জাতিক তদন্ত চলছে। আমাদের অপেক্ষা করতে হবে। ঠিক, প্রাথমিক রিপোর্টটা হয়তো শীঘ্রই আসবে, কিন্তু সম্পূর্ণ ছবিটা পেতে সময় লাগবে। এই ঘটনাটা আবার মনে করিয়ে দিল যে এয়ার সেফটির জন্য ক্রমাগত নজরদারি কতটা দরকার। টেকনোলজি যতই উন্নত হোক, বেসিক্সগুলো ঠিক রাখাটা খুব জরুরি। একদম। শেষে একটা প্রশ্ন মনে আসছে, এই যে বোয়িং 787, এত অ্যাডভান্সড টেকনোলজি, এত অটোমেশন, ১৬ বছরের সার্ভিসে এটাই তার প্রথম ফেটাল অ্যাক্সিডেন্ট। এটা কি আমাদের নতুন করে ভাবাচ্ছে যে আমরা কি অটোমেশনের ওপর একটু বেশি নির্ভর করে ফেলছি? মানে বেসিক মেকানিক্যাল নির্ভরযোগ্যতার গুরুত্বটা, সেটা কি কোথাও একটু কম ফোকাসে চলে যাচ্ছে? হয়তো ভবিষ্যতে তদন্ত রিপোর্টে এর কোনো ইঙ্গিত আমরা পাবো। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট।